কোথায় যাচ্ছ? আমি ওই ড্রয়িং রুমে যাচ্ছি শুতে। আমি তো ড্রয়িং রুমে যেতে পারি, মানে আমি তো বাইরের লোক, তাই না? আমার তো ড্রয়িং রুমে শোয়ার কথা। না না, তা কেন? সে আবার হয় নাকি? তাছাড়া তুমি যদি বাইরের লোক হও আর আজকে যদি এসছো, তা সেক্ষেত্রে তুমি তো অতিথি হলে। অতিথিকে তো ঠিকভাবে যত্ন করে রাখতে হয় না, আতিথ্যতা করতে হয়। অতিথি নানান সম, আর বাবা মা বলে গেছে তোমাকে এই ঘরে থাকতে, তুমি এই ঘরে থাকো, ঠিকভাবে থাকো, কোনো অসুবিধা হবে। দেখো, তোমাকে তোমার ঘর থেকে বার করে আমি তোমার ঘর অকুপাই করে থাকতে পারবো না। কে বলেছে অকুপাইয়ের কথা? আমি এমনি ড্রয়িং রুমে মাঝে মধ্যেই শুয়ে পড়ি, আমার কোনো অসুবিধা হয় না, কখনো কখনো ওখানেই থাকি। ওই টিভিটা আছে না, টিভি দেখি, টিভি দেখতে দেখতে শুয়ে পড়ি, আমার কোনো অসুবিধা নেই, আমার অভ্যাস আছে। হ্যাঁ, ও তোমার কি মনে হয় আমার অভ্যেস নেই? দেখো, ফালতু তর্ক করো না। এমনি তুমি দিদির বাড়ি যাচ্ছিলে, দিদির বাড়ি গেলে না হয়তো দূর হবে এসব ভেবে তুমি গাড়ি ঘুরিয়ে চলে এলে এখানে, আমি সেটা বুঝতে পেরেছি। এখন এখানে এসেও যদি তোমাকে থাকা নিয়ে কম্প্রোমাইজ করতে হয় তাহলে তো মুশকিল। তুমি কম্প্রোমাইজ করতে যাবো কেন? তুমি ঠিকভাবে থাকো, আমার কোনো অসুবিধা নেই, আমি বাইরে যাচ্ছি। এক ঘরে শুলে অসুবিধার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া আমি তো বলিনি আমার কোনো ছুতমার গাছে। এখানে যথেষ্ট জায়গা আছে, তুমি তোমার মতো শুয়ে পড়ো, আমি আমার মতো শুয়ে যাবো, অসুবিধার কি? ও, ছুতমার নেই? বেশ, তাহলে অসুবিধা কি আছে? আমি ভেবেছিলাম তোমার কোনো অসুবিধা থাকবে, সেই জন্য হয়তো তুমি। বললাম তো আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে তুমি শো, দেখো কোথায় শোবে, তুমি জায়গা চুজ করে নাও, তারপর দেখছি। আমি এত অস্পৃশ্য কবে থেকে হয়ে গেলাম শঙ্খ তোমার কাছে? না না, তুমি অস্পৃশ্য কেন হতে যাবে? অস্পৃশ্য অচ্যুত তো আমি। যত দোষ সমস্ত কিছু আমার, আর যত ভুল সেটাও আমার। শঙ্খ, আগের মতো রেগে কথা বললে আমি বুঝতে পারতাম যে তুমি একই রকম আছো। তুমি বদলে গেছো শঙ্খ, তুমি আর রাগ করো না, তুমি এখন শান্তভাবে দৃঢ়ভাবে কথা বলো। হ্যাঁ, উনি আমার রাগে অনেকটাই নিয়ে চলে গেছে। উর্মির মৃত্যুতে তুমি খুব কষ্টে আছো, আমি জানি শঙ্খ। তা আছে, আমারও খুব খারাপ লেগেছে। আমি ওকে বেশি দিন ধরে চিনতাম না, তবু এত ইয়াং বয়সে একটা মেয়ে। আমি তো অনেকদিন ধরে চিনতাম, কিন্তু এইসব কথা অনেকদিন পরে জেনেছি। কিন্তু আমাদের বন্ধুত্বটা অনেক দিনের। এখন মনে হয় তুমি যদি প্রথম দিন থেকে ওর ফিলিংসের কথা বুঝতে, তাহলে তোমার জীবনটা খুব ভালো হতো, আর ও হয়তো এত তাড়াতাড়ি চলে যেত না। ফিলিংটা অত সোজা জিনিস নয়। ফিলিংয়ের কথা শুনলেই যে আমার কোনো ফিলিংস আসতো এমন তো নয়। অনুভূতি না, অনুভূতি এইভাবে জাগে না। দেখো, 5 বছর আমরা একসঙ্গে থেকেছি, আমার ওর দিক থেকে বা আমার দিক থেকে অনুভূতি জাগতেই পারতো, কিন্তু জাগেনি, কোনো অনুভূতি তৈরি হয়নি। আর ও না বললেও তো আমার দিক থেকে তৈরি হতে পারতো অনুভূতি, কিন্তু কই তৈরি হয়নি তো। তাই সেটা যখন হয়নি, তখন ধরে নিতে হবে যে আমার তরফ থেকে কোনো অনুভূতি তৈরি হওয়া ছিল না। যার সঙ্গে ছিল তার সঙ্গেও তো। সেটা আমার দুর্ভাগ্য, তবুও তার সঙ্গে আমার অনুভূতি তৈরি হয়েছিল, তারও আমারও। আমি কাল সকালেই ফিরে যাব। জানি, আমি তো জানি যে তুমি এখানে পার্মানেন্টলি থাকার জন্য আসোনি। তুমি কাল সকালে যে ফিরে যাবে সেটা আমি ভালো মতো জানি। তাছাড়া তুমিও তো চাও না শঙ্খ যে আমি এখানে থাকি। আমার একটা কথা বলি, চিরকালই তুমি খুব লজিক্যালি কথা বলো, তোমার কাছে অনেক অনেক এক্সপ্লেনেশন থাকে। আসলে আমার কোনো লজিক, কোনো কথাই তোমার সামনে কখনো টেকে না, সবই ভেসে বেরিয়ে যায়। আসলে আমি খুব আবেগপ্রবণ তো, তাই জন্য বোধহয়। কিন্তু আজকে একটা কথা তোমার সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি একটা যুক্তি দিয়ে। সেটা হলো, আমি কি চেয়েছি সেটা আমি খুব ভালো মতো জানি, আর তুমি কি চেয়েছো সেটা তুমি খুব ভালো মতো জানো। তুমি কি মনে করো শঙ্খ, যে আমি চাইনি, তাই তো?
না না, এতে মনে করার কি আছে, এটাই সত্যি। তুমি কি এটা বলতে চাও যে আমি তোমার সঙ্গে খেলা করছি? এই এই সেপারেশনের জন্য আমার কোনো কষ্ট হয়নি? দেখো, আমি কষ্ট দুঃখের কথা কিছু জানি না, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, আমার কোনো মন্তব্য নেই, আমি 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 জানি না এসব বিষয়। শঙ্কর, তুমি বৌদি ভাইয়ের বিয়েতে আজ গিয়েছিলে, অথচ সেই বৌদি ভাইকে যখন আমি রেস্কিউ করতে গিয়েছিলাম তখন তুমি আমাকে কম কথা শোনাওনি। শুনিয়েছিলাম, কোনো ভুল কিছু বলিনি। আজকে দাঁড়িয়েও যদি সে কথাটা আমি ভাবি, আমার মনে হয় যে আমি যা বলেছি ঠিক বলেছি। শঙ্কর, তুমি কিন্তু আমাকে একদিন বুঝিয়েছিলে শ্রমণা রায়চৌধুরীর কোনো অস্তিত্ব তোমার জীবনে আর নেই। ঠিকই, একটু একটু ভুল আছে, সেটা হলো যে আমি বলেছিলাম আমার বৌদি ভাইয়ের কোনো অস্তিত্ব আমার জীবনে আর নেই। তার কারণ সে এখন আমার দাদাভাইয়ের সঙ্গে থাকে না, সংসারও করে না, আমার দাদাভাইয়ের স্ত্রীও নয়। প্লিজ মিস করো না। যাকে এসব সব পুরনো কথা থাক না, নতুন যদি কোনো কথা থাকে বলতে পারো তুমি। হ্যাঁ, তোমার অন্তরে যদি কোনো কথা থাকে তুমি বলতেই পারো, বলো না অন্তত তোমার কথা। এতদিনে মনে হচ্ছে আমার জীবনটা সম্পূর্ণ হলো। আমি জীবনেও ভাবতে পারিনি আমার জীবনে এরকম একটা বদল আসবে। আমার নিজেকে সেই বদলানোর সাহসটাই কোনোদিন ছিল না পরাগ। এই সব কিছু হয়েছে শুধু মোহরের জন্য আর তোমার জন্য। তুমি যদি আমাকে সেইভাবে কাছে না ডাকতে তাহলে আমি কি আর আসতে পারতাম বলো? আমাকে ওই জীবনটার মধ্যেই দম বন্ধ হয়ে পচে মরতে হতো। তোমার সাথে আমার জীবনে দেখা হতেই শ্রমণা, না হলে আমার জীবনে এত কিছু ঘটে গেল কেন বলো? দেখো, আমার প্রথম ওয়াইফের সঙ্গে আমার সংসারটা ভেঙে গেল, আমি সুখী হতে পারলাম না। কেন? নিশ্চয়ই তোমার সাথে আমার এই সম্পর্কটা হওয়ার ছিল, তাই তোমার আমার দেখা হতোই শ্রমণা। এই দেখা কেউ রোধ করতে পারতো না। ঈশ্বরের আশীর্বাদ পরাগ, সবটা ঈশ্বরের আশীর্বাদ। আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি একটা। এতদিন ছিলাম দুঃস্বপ্নের মধ্যে, জানো। জীবনে আমার আশা ভরসা সবকিছু হারিয়ে গিয়েছিল। আজ মনে হচ্ছে যেন আমি একটা স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা ভেঙে যাবে না তো কখনো পরাগ? কখনো না, এই স্বপ্ন কোনোদিনও ভেঙে যেতে পারে না। এই স্বপ্নটা তুমি আর আমি মিলে অনেক যত্ন করে বিশ্বাস দিয়ে তৈরি করেছি। এই স্বপ্ন ভেঙে যেতে পারে না। জানো শ্রমণা, তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে না, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। বিশ্বাস করো, আমি পারছিলাম না। আমার যে কি কষ্ট হচ্ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জীবনে অন্য কোনো দিনও কোনো কারোর জন্য এত কষ্ট পাইনি। আমি বুঝতে পারছিলাম তুমি আমাকে ভেঙে দিয়েছো, ভেঙে চুরমার করে দিয়েছো তুমি আমাকে। কোনো শক্তি ছিল না শ্রমণা, আমার কোনো ক্ষমতাই ছিল না। আমি অসাড়ের মতো ঘুম থেকে উঠতাম,
সারা রাত ঘুম হতো না, তন্দ্রার মধ্যে থাকতাম। হঠাৎ হঠাৎ তন্দ্রা কেটে গেলে তোমার মুখটা মনে পড়তো, আর মনে হতো যে এটা হতে পারে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই পৃথিবীতে সবকিছুর বিনিময়ে হলেও আমার তোমাকে চাই।